হ্যালো ফ্রেন্ডস, আই এম মৃণাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশুনো করছো। তো অনেক দিন ধরে একটা ভিডিও নিয়ে আসবো ভাবছিলাম। তোমরা অনেকেই কমেন্ট সেকশানে জানিয়েছিলে দাদা কবে এনটিপিসি রিলেটেড স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবে। তো আজকে সেই অপেক্ষার অবসান ঘটাচ্ছি। আর 2024-এর এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য একটা কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটাতে কিন্তু এনটিপিসি শুধু স্ট্র্যাটেজি নয়, এনটিপিসি রিলেটেড অনেক অনেক কোয়ারির অ্যান্সার তুমি পেয়ে যাবে এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি কারো কোনো কোয়ারি এক্সট্রা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবে, আমি কোয়ারি রিজলভ করে দেবো। আচ্ছা, বাকি আমি বর্তমানে এনটিপিসি লেভেল 4-এই কর্মরত, কলকাতা মেট্রোতে জব করি। এছাড়াও আমি সিএইচএসএল দুবার, এসএসসি এমটিএস, আরআরবি গ্রুপ ডি, ডব্লিউবিসিএস ইন্টারভিউ অ্যাপিয়ার করেছি। আর আমার সিজিএল 2024-এ র স্কোর 152.5। আর এনটিপিসি 2019-এ আমার স্কোর ছিল সিবিটি 1-এ 87.9, মানে ধরতে পারো 88। তো আমি এটা কিন্তু শুধু যে তুমি যদি ভাবো স্ট্র্যাটেজি ভিডিও তা নয়, এটা কিন্তু সিলেকশান ভিডিও। কতটা কম সময়ে কতটা কম এফোর্ট আর খুব কম লিমিটেড রিসোর্স তুমি ইউজ করে কিভাবে সিলেকশান পর্যন্ত যাবে, সেটা কিন্তু আমি যা ফলো করে পেয়েছিলাম আমি ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখলে ডেফিনেটলি তোমরা হেল্প পাবে। তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমেই আমি পরীক্ষা নিয়ে বলতে গেলে আমি প্রথমেই বলবো যে টেন্টেটিভ এক্সাম ডেট। দেখো, আরআরবি, এনটিপিসি বা প্যারামেডিক্যাল বা 2025-এ এক্সামগুলো আছে, সেটার জন্য কিন্তু কোনো শিডিউল পাবলিশ করেনি এখন অফিসিয়ালি। এখনও পর্যন্ত যেটা করেছে 2024-এর ডিসেম্বর পর্যন্ত যে এক্সামগুলো আছে আরআরবি সেটার ক্যালেন্ডার দিয়েছে। বাট এটাও কিন্তু আপকামিং ক্যালেন্ডারে আসবে, তো তোমরা দেখে নিতে পারো পরে। আরআরবি এনটিপিসি 2024-এ CN05 এপ্রিল 2025 হবে, মানে ধরতে পারো আমাদের হাতে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাস আছে। আর যদি আন্ডার গ্র্যাজুয়েট ধরো সেখানে 5 মাস আছে, মে জুনে পরীক্ষা হবে। তো মোটামুটি 4-5 মাস সময় আছে। আর 4-5 মাস মানে খুব কম সময়। সেখানে কিন্তু তোমাকে সিলেবাস পড়া, তারপরে মক দেওয়া, সেখানে রিভিশন দেওয়া, সেটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ। তো আর প্রিপারেশান কিন্তু এখন থেকে যদি তোমরা শুরু না করো তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। তো যারা প্রিপারেশান শুরু করে দিয়েছো খুব ভালো কথা, যারা এখনও ঠিকভাবে শুরু করোনি তারা ভিডিওটা দেখো। আর যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞাসা করো, প্রিপারেশান শুরু করো। এখনও যদি ঠিকঠাকভাবে প্রিপারেশান নাও, বেশি নয়, দিনে 4-5 ঘন্টা যদি মন দিয়ে পড়ো, আমি বলতে পারি তোমার এনটিপিসিতে শিওর শট সিলেকশান আছে। তো এরপরে দেখে নেওয়া যাক। দেখো, এনটিপিসির সবথেকে বড় যেটা মন্ত্র আমার যেটা মনে হয়েছে যে ইউ হ্যাভ টু বি জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, একটা ইডিয়ম আছে যে মানে যেটার এটাই মানে যে ওয়ান ওয়ার্ড আছে যেটা এটাই মানে যে তুমি কোনো কিছুতেই বেশি পারদর্শী বা বেশি এফোর্ট দিতে যেও না। এখানে কিন্তু পলিটি থেকে 100টা কোশ্চেন আসবে না, ইকোনমি থেকে 100টা কোশ্চেন আসবে না, 2 থেকে 3টে কোশ্চেন আসবে। আর তার জন্য আমাকে খুব কনসাইজ ওয়েতে ইনপুট আউটপুট রেশিওর কথা ভেবেই আমি পড়াশুনো করব। আমি পলিটির জন্য একটা আলাদা করে লক্ষ্মীকান্ত, ইকোনমির জন্য রমেশ সিং কিনে কোনো লাভ নেই। একটা যে কোনো জিকের বই কেনো যেখানে কনসাইজ ওয়েতে কমপ্লিট অল জিকের সাবজেক্ট আছে, সেইটা করো, ঠিক আছে? আর মক দাও। তো আমি সবসময় তোমাদেরকে বলবো, যখনই এনটিপিসির প্রিপারেশান নেবে আমাকে এটা ভাববে যে আমাকে সব জিনিসই কম বেশি টুকটাক করে জানতে হবে, মোটামুটি ওপর লেভেল থেকে। আর কিন্তু আমাকে অনেক রেঞ্জ রাখতে হবে। আমাকে স্ট্র্যাটেজিকেও পড়তে হবে, আমাকে ইকোনমিও পড়তে হবে, আমাকে সায়েন্সও পড়তে হবে, সব সাবজেক্টই টাচ করতে হবে তোমাকে। ম্যাথ আর রিজনিং তো পড়তেই হচ্ছে, ওখানে 30-30 করে আছে। জিকেতে যেহেতু অনেকগুলো সাবজেক্ট আছে সেখানে কোনো সাবজেক্ট ছাড়া যাবে না, কম্পিউটারও পড়তে হবে। কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট জিনিসগুলোই পড়বো। এটা ধীরে ধীরে ভিডিওটা দেখো, যা বুঝতে পারবে কি বলছি। আপাতত এই জিনিসটা মাথায় রাখবে প্রিপারেশনের সময়। অনেকে এরকম আছে যে হয়তো এখানে জিকে যেহেতু 40 নাম্বার আছে, তো অনেকেই হয়তো বড় বড় মোটা মোটা বই নিয়ে পড়াশোনা করবে। বাট আমি বলবো যে এটা খুব ভুল স্ট্র্যাটেজি হবে। তুমি কিন্তু যতটা ইনপুট দেবে ততটা আউটপুট পাবে না। আচ্ছা, ভ্যাকেন্সি
তোমরা কম বেশি ভ্যাকেন্সি জানোই যে কলকাতার জন্য ভ্যাকেন্সি আছে 1834 আর টোটাল ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়াতে 11,558। এটা কিন্তু অবশ্যই বাড়বে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তোমরা দেখেছো যে এলপিতে ভ্যাকেন্সি কতটা বেড়েছে, টেকনিশিয়ানও বেড়েছে, প্রত্যেকটা এক্সামেই বাড়বে। অপারেটিংয়ে অনেক ভ্যাকেন্সি আছে, স্টেশন মাস্টারে ওই কটা ভ্যাকেন্সি দিয়ে অল ওভার ইন্ডিয়ান রেলওয়ে চলবে না। তো ভ্যাকেন্সি আসবে, সেটা নিয়ে তোমরা নির্দ্বিধায় থাকতে পারো। আচ্ছা, এরপরে একটু পোস্টগুলো নিয়ে দেখে নেব, এনটিপিসির কী কী পোস্ট আছে। তোমরা হয়তো কম বেশি সবই জানো, তাও বলি। লেভেল 6-এ আছে সিসিটিএস স্টেশন মাস্টার, লেভেল 5-এ আছে গুডস গার্ড, আর লেভেল 5-এ জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে এই দুটো পোস্টে টাইপিং আছে, আর স্টেশন মাস্টারে সিব্যাট আছে, মানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যেটা সাইকো টেস্ট বলি আমরা। আর গুডস গার্ডের সিবিটি 2-র ওপরে মেরিট, আর সিসিডিএসও সেম। আর এদিকে আছে আন্ডার গ্র্যাজুয়েটে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, মানে যেটা টিটি, আর অ্যাকাউন্ট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আর ট্রেন ক্লার্ক। এই দুটো অ্যাকাউন্ট ক্লার্ক আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে কিন্তু টাইপিং আছে, ঠিক আছে। তো মোটামুটি বেসিক পে কম বেশি তোমরা জানো। এখানে লেভেল 2 থেকে লেভেল 6 পর্যন্ত পোস্টের এক্সাম হয়। আর এবার কিন্তু আনফর্চুনেটলি কলকাতা মেট্রোর লেভেল 4, যেটা মানে যেটাতে প্রেজেন্টলি আমি কর্মরত, সেটা কিন্তু একটাও ভ্যাকেন্সি আসেনি। তো মোটামুটি এবারে লেভেল 4 বাদ দিয়ে বাকি লেভেল 2, 3 আর 5, 6-এ ভ্যাকেন্সি আছে। আচ্ছা, এনটিপিসি স্যালারি, এটা কিন্তু একটা বড় মোটিভেশন, তো এটা না দেখালে হয় না। আচ্ছা, লেভেল 6 থেকে শুরু করি। লেভেল 6-এ এটা কিন্তু আমি গ্রস পে বলছি, আর কোনো অ্যালাওয়েন্স, নাইট অ্যালাওয়েন্স বা কোনো ফিক্স যেগুলো অ্যালাওয়েন্স আছে, সিসিটিএসেও যেমন অনেক ফিক্স অ্যালাউন্স আছে, বা স্টেশন মাস্টারের নাইট ডিউটি অ্যালাউন্স, ওভার টাইম অ্যালাউন্স। যাই হোক, এগুলো নিয়ে আমি কথা বলবো না আপাতত। যেটা গ্রস বেসিক পে এক্সিটিতে 70,290, এতে কিন্তু গভর্নমেন্টের এনপিএস কন্ট্রিবিউশনটা ইনক্লুডেড নেই, কারণ ওটা স্যালারি স্লিপে থাকে না। আর লেভেল 5-এ 59,000, লেভেল 4-এ 52,000, লেভেল 3-তে 45,000, লেভেল 2-তে 38,483। তো মোটামুটি একটা দেখতেই পাচ্ছ যে খুব ভালো স্যালারি আছে। আর যখন তোমরা জয়েন করবে তখন ডিএ আরও বেড়ে যাবে, প্লাস 2026-এ পে কমিশন আছে। তো পে কমিশনে কিন্তু স্যালারি সিগনিফিক্যান্ট বাড়ার চান্স আছে। তো তোমরা এই মুহূর্তে ভালো করে মন দিয়ে পড়াশুনো করো। আমি ডেফিনেটলি বলবো ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস ওই এক্সামগুলো আছে, ওটা খুব ভালো, তোমরা প্রিপারেশান নেবে। বাট এখন কিন্তু সেন্ট্রালে যেভাবে পরীক্ষা হচ্ছে আর যে অপরচুনিটি পাবে, পরীক্ষা যেরকমভাবে ডিলে হচ্ছে না, বা এতটা জটিলতা নেই সেখানে। তোমরা যদি হার্ডওয়ার্ক করলে, একটু প্রিপারেশান নিলে ক্লিয়ার করতে পারো। আমি ডেফিনেটলি বলবো প্ল্যান বি নয়, প্ল্যান সি, ডি সব রাখো, কারণ আমাকে আলটিমেটলি একটা চাকরি পেতে হবে, এটা আমাদের মেন প্রায়োরিটি। তারপরে আমরা একটা চাকরি পাওয়ার পরে ভাববো যে আমাদের প্রেফারেন্স কী, আমাদের মনের ইচ্ছে কী, সেটা যেটা পূরণ করতে হবে। তো আমি এই জন্য বলবো এই সুযোগটায় কাজে লাগাও। যারা পড়ছো না, যারা লেথার্জিক হয়ে আছো, তারা কিন্তু পড়াশুনো শুরু করে দাও, এটা কিন্তু সুবর্ণ সুযোগ। এবার যদি ঠিকঠাকভাবে সিলেকশান না নিতে পারো, তাহলে কিন্তু এরপরে আরও চাপ হবে। এরপরে ভ্যাকেন্সি পুরো কন্টিনিউয়াস যে ভ্যাকেন্সিগুলো ফ্লোতে আসছে এবছর, এরকম ভ্যাকেন্সি কিন্তু সাধারণত আসে না। তো সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কাট অফ দেখে নেবো। লেভেল সিক্সে কাট অফ ছিল ইউআরএ 85। প্রত্যেকটা রেসপেক্টিভ ক্যাটাগরি তোমরা তোমাদের মতো দেখে নাও। লেভেল 5 এটা কিন্তু রিভাইজ যেটা রেজাল্ট এসেছিলো তার বেসিসে বলছি। আর লেভেল 5-এ 73, লেভেল 4-এ 72, লেভেল 3-তে 75, লেভেল 2-তে 68। মোটামুটি দেখতেই পাচ্ছ তোমরা যে ওভারঅল সব লেভেল পাস করতে গেলে মোটামুটি 80+ একটা স্কোর রাখতে হবে ইউআর থেকে, ঠিক আছে। ওবিসি থেকে ধরতে পারো মোটামুটি ওই রকমই 2-3 নাম্বার কম হবে। আর ঠিক রেসপেক্টিভ ক্যাটাগরিতে মোটামুটি একটা এরকম দেখে নেবে। তো এখানে স্লাইডগুলো পজ করে তোমরা দেখতে পারো। আচ্ছা, এক্সাম প্যাটার্নটা নিয়ে একটু কথা বলবো। এগুলো তোমরা কম বেশি জানো, তাও এটা আমাকে বলতে হবে। দেখো, সিবিটি 1-এ তোমার 90 মিনিটে 100টা কোশ্চেন থাকবে, সিবিটি 2-তে তোমার 90 মিনিটে
120টা কোশ্চেন। তো এখানে 20টা কোশ্চেন এক্সট্রা হচ্ছে, এখানে কিন্তু একটু স্পিড তোমার দরকার হবে, প্লাস কোশ্চেনের টাফনেসও কিন্তু একটু বেশি থাকে সিবিটি ওয়ানের থেকে। রিজনিং একটু পাজেল থাকে, বা ম্যাথের স্ট্যান্ডার্ড একটু বেড়ে যায়। তো আর -1/3 প্রিভিয়াস ইয়ারের কাট অফ কেমন, ওই 70 থেকে 85 এরকম, যেটা তোমরা দেখলে। আর সিবিটি টুতে ধরতে পারো ইউআরে 80 থেকে 90। প্রত্যেকটা রেসপেক্টিভ ক্যাটাগরি দেখতে চাইলে তোমরা গুগল করে সেখানে দেখে নিতে পারবে। সবগুলো আছে, বা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা বললে আমি দিয়ে দেবো। আচ্ছা, ডিফিকাল্টি লেভেল সিবিটি ওয়ানে ইজি টু মডারেট, আর সিবিটি টুতে মডারেট টু ডিফিকাল্ট লেভেল হয়। তোমরা এটা আমি যে কথাটা বলছি সেটা ভেরিফাই করার জন্য তোমরা চাইলে অনলাইনে মক টেস্ট দিতে পারো, বা প্রিভিয়াস ইয়ারে কোনো অফলাইনে বই কিনে সেটা থেকে প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে। আর সিবিটি টুতে মানে সিবিটি ওয়ান পাস করে হচ্ছে অ্যাকচুয়ালি আগে পাস করা তো 20 টাইমস, কিন্তু এবার পিএসসি এবার হচ্ছে রেল করেছে যে 15 টাইমস ডাকবে সিবিটি টুর জন্য। আর সিব্যাট বা টাইপিংয়ের জন্য, মানে সাইকো বা টাইপিংয়ের জন্য 8 টাইমস, মানে সিবিটি টুতে তোমরা পাস করলে 8 টাইমস ডাকবে ওরা। আর ডিভি মেডিকেলের জন্য তোমরা জানো 1:1 রেশিওতে ডাকবে, যদি আবার শর্টফল হয় আবার ডেকে নেবে। আর এনটিপিসি লেভেল 4-এ আর 6-এ হচ্ছে তোমার সাইকো টেস্ট থাকে। এবার তো 4 নেই, শুধু 6-এ সাইকো টেস্ট হবে। আর লেভেল 2, 3, 5 এই তিনটে পোস্টে হচ্ছে টাইপিং টেস্ট রয়েছে। টাইপিং স্পিড হচ্ছে 30। এখানে কিন্তু একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আছে, কোনো এডিটিং উইন্ডো বা এডিটিং বাটন কিন্তু নেই। এটা কিন্তু খুব ভাইটাল। প্রথম থেকে তোমরা যখন টাইপিং প্র্যাকটিস করবে সেখানে কিন্তু এডিট বাটনটাকে খুলে দিয়েই টাইপিং করবে, কারণ এটা একবার অভ্যাস হয়ে গেলে কিন্তু এই জায়গায় খুব চাপ হয়ে যায়। আচ্ছা, আর আরেকটা জিনিস বলে দিই, এবার কিন্তু প্যাটার্নে একটা জিনিস চেঞ্জ হয়েছে। আগের বারে প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা করে পরীক্ষা হয়েছিল সিবিটি টুতে। এবার কিন্তু এনটিপিসিতে দুটো পরীক্ষা হচ্ছে, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, আর দুটোর জন্য দুটোই সিবিটি টু হবে। ঠিক আছে। আচ্ছা, এবার সিলেবাস তোমরা এটা পজ করে দেখে নেবে। আর আমি একটা কথা বলবো, এই যেটা বললাম জ্যাকব অল্টারেট মাস্টার অফ নান, এটা হচ্ছে শুধুমাত্র এই যে সিলেবাসে যে জায়গাগুলো দেওয়া আছে বাস এই জায়গাগুলোতেই প্রত্যেকটা জায়গা টাচ করবে। খুব বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, প্রত্যেকটা জায়গা টাচ করবে, প্রত্যেকটা জিনিস জেনে রাখার চেষ্টা করবে। তাতে তোমার দেখবে সিলেকশানের চান্স খুব বাড়বে। পজ করে সিলেবাসটা স্ক্রিনশট নিতে পারো, সেই হিসাবে তোমরা স্টাডি টেবিল বা রুটিন বানাতে পারো। সাবজেক্ট ওয়াইজ ওয়েট টেস্ট, এটাও তোমরা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নেবে, কারণ এটা নিয়ে বলতে গেলে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। এখানে আমি একটা জিনিস বলে দিই, জিকেসি যেটা 40 নাম্বার আর সিবিটি টুতে 50 থাকে, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট। মানে অলমোস্ট ধরতে পারো 20% জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ছাড়বে না। আর হিস্ট্রিটাও বেশ ইম্পর্ট্যান্ট। তো সায়েন্স থেকেও খুব ভালো কোশ্চেন আসে। তো এখানে চেষ্টা করবে যেন মোটামুটি এই যে সাবজেক্টগুলো যেগুলো আছে কনসাইজ ওয়েতে পুরোটা পড়ার। আর হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি যেটা বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেলে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে খুব সেটা কারেন্ট অ্যাফেয়ার্স বলা যায় না, অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স আছে। সাপোজ এখন 2024, ওনারা দেবেন 2021, 22, 23। তো এত কারেন্ট অ্যাফেয়ার্স করা সম্ভব নয়, আর হয়তো ম্যাক্সিমামরাই করে না। যেটা মোস্ট রেলিভেন্ট বা লেটেস্ট সেটাই করা হয়। সাপোজ 24-এ পরীক্ষা হলে 23-এর কারেন্ট অ্যাফেয়ার্স, বা যেহেতু 25-এ পরীক্ষা হবে তাহলে শুধু 24-এর জানুয়ারি টু ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স করবে। তার মধ্যে যেগুলো কমন এলো ঠিক আছে, নাহলে কারো কমন আসে না। তো আমাকে আলটিমেটলি তো 120-তে 120 পেতে হবে না, আমাকে 90 পেতে হবে, 85 পেতে হবে। তো তার জন্য কিছু জিনিস তোমাকে ইনপুট আউটপুট রেশিও দেখে ছাড়তে হবে। আর বাকি প্রত্যেকটা সাবজেক্টেই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা ওয়েট টেস্টটা দেখে নিও, আর সেই হিসাবে তোমরা ইম্পর্টেন্স দিও জায়গাগুলোকে। সবসময় মনে রাখবে, আমার যতটা ইনপুট পাবো আমি ততটা আউটপুট দেবো। যতটা আউটপুট পাবো ততটা ইনপুট দেবো, কারণ একটা জায়গা থেকে কোশ্চেন আসছে না সেটা নিয়ে আমি পড়াশুনো করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আচ্ছা, সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্রোচ কী হবে, প্রথমে বলে দিই ম্যাথের কথা। যে কোনো একটা বুক, আর.এস. আগারওয়াল বা ফার্স্ট ট্র্যাক ম্যাথ বা কিরণ বা পিনাকেল, যাই তোমার মনে হয় তুমি যে কোনো একটা বুক নাও। বা তুমি অনলাইনে যদি কারো কাছে কোনো স্যারের কাছে কোর্স নিতে চাও, সাহিল স্যার বা
তোমার গগন প্রতাপ, অভিনয় স্যার, যে কেউ মানে কারো একটা কোর্স নাও, সেটা থেকে পুরো ম্যাথসের সিলেবাসটা কভার করো, ব্যাস। ওই যে কভার হলো ওটা এবার যখন দরকার হবে রিভিশন দাও, পিওয়াই কিউ করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো, সেটা টেক্সট বুক বা অলিভ বোর্ডে তুমি পেয়ে যাবে, বা তুমি অফলাইনে চাইলে পিনাকেলের বই নিতে পারো, সাবজেক্ট ওয়াইজ পিওয়াই কিউ করো, চ্যাপ্টার টেস্ট দাও, বাস সেকশনাল টেস্ট দাও। আর পরীক্ষার ঠিক 3 মাস আগে বা 2 মাস আগে থেকে, ধরে নাও 4 মাস থাকলে 2 মাস হচ্ছে থিওরিটিক্যাল আর 2 মাস প্র্যাকটিস, এই দুটোতে ইম্পর্টেন্স দাও। 2 মাস এক্সাম পরীক্ষার আগে 2 মাসই তোমার কন্টিনিউয়াস প্রতিদিন একটা করে মক দাও। আর এখানে 2 মাস হচ্ছে পুরো থিওরি পড়ো, আর মক দিতে দিতে যে কোশ্চেনগুলো আটকাচ্ছে রিভিশন দাও, ঠিক আছে। আর যে রিজনিংয়ের জন্য শুধু পিওয়াইকিউ যথেষ্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো। আর কি করবে, যেখানে যেখানে তোমার ডাউট হচ্ছে সেই জায়গাগুলো ইউটিউবে সার্চ করে ভিডিও থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিও বা ক্লিয়ার করে নাও। আর জিকের জন্য অনেকেই লুসেন্ট ফলো করে। লুসেন্টে নোটসটা অতটা আমার মানে কঠিন লাগে পড়তে, সেখানে তুমি চাইলে মনোহর পান্ডে ফলো করতে পারো, বা যে কোনো একাডেমির কনসাইজ নোট সাবজেক্ট ওয়াইজ সেটাও দেখতে পারো, খুবই কনসাইজ কিন্তু। আমাকে ধরে নিতে হবে যে 3-4টা কোশ্চেন আসছে, আমি তার সেই হিসাবে পড়বো, 4 নম্বরের জন্য আমি সেই হিসাবেই এফোর্ট দেবো। আর এটা হয়ে গেলে তারপর পিওয়াইকিউ, মানে পিওয়াইকিউটা ইম্পর্টেন্ট। 2019-এর যে এনটিপিসি হয়েছে, বা সেই জায়গাটা থেকেই পিওয়াইকিউ করো, বেশি পেছনে যেতে হবে না। 2024-এ যেহেতু পরীক্ষা হচ্ছে, লাস্ট এনটিপিসির কোশ্চেন করাটাই মোর দেন সাফিসিয়েন্ট। আর সিএর জন্য জানুয়ারি থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স করবে, ঠিক আছে। আর বুক সোর্সটা আবার একবার বলে দিই। দেখো, বুক সোর্সে তোমার টেক্সট বুকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে পারো, বা তুমি পিওয়াইকিউ কোনো বই নিয়ে নিতে পারো, তাতে ধরতে পারো CBT1 CBT2 মিলে টোটাল 15,000 কোশ্চেন আছে। তোমার কাজ হবে এই 4 মাসে কিছু করো আর না করো, এই 15,000 কোশ্চেন সলভ করতে হবে। যদি তুমি এটা করো তাহলে তোমার সিলেকশানের চান্স কিন্তু অনেক বেশি হবে, ওকে। আর যদি অফলাইনে করতে চাও তুমি, আর পিনাকেল বা কিরণ, বা ম্যাথের যদি কোনো কোর্স করতে চাও RS আগরওয়াল, পুরো চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে পারো। আর অনলাইনে করলে তুমি অলিভ বোর্ড, টেক্সট বুক বা গ্রেড আপেও ইউজ করতে পারো। আর সেখানে সেকশান টেস্ট, চ্যাপ্টার টেস্ট এগুলো ফলো করবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বলবো বেশি এফোর্ট দিও না, ওটা পরীক্ষার আগে করলেই মোর দেন সাফিসিয়েন্ট। তো সেখানে তুমি পরীক্ষার আগেই তাও দেখো ইন্দোলগাস বা যে কোনো তোমার রেলিভেন্ট যেটা মনে হয়, কম্পিটিশান ইন ফোকাস বা প্রতিযোগিতা, দর্পণ প্রতিযোগিতা অভিযান, যে কোনো একটা ম্যাগাজিন থেকে 2024-এর মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবে। আর যদি পারো 2023-এর ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারো। আর ইম্পর্ট্যান্ট পিডিএফ, আমি এটা ইম্পর্ট্যান্ট পিডিএফ কেন লিখেছি, কারণ এরকম অনেক ন্যাশনাল পার্ক বা ভারতের ধরে নাও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এগুলো কোথায় কী ইম্পর্ট্যান্ট আছে টুকটাক, বা কিছু ইম্পর্ট্যান্ট নোটস আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। তো এইরকম যে ছোটোখাটো জিনিসগুলো, যেগুলো সব এরিয়া কভার করতে হবে, যে যে ইম্পর্ট্যান্ট জায়গা, কারেন্সি, ক্যাপিটাল, তো এই সব জিনিসগুলোকে টুকটুক করে দেখতে হবে, ঠিক আছে। এরকম না যে মোটা মোটা বই কিনবে, সেখান থেকে কন্টিনিউয়াস পড়তে থাকবে, বই আর শেষ করতে পারবে না, আর সেটা রিভিশনও দিতে পারবে না, কিচ্ছু লাভ নেই। অনেক কনসাইজ ওয়েতে ছোটো রিসোর্স রাখো, যেটাকে তুমি রিভিশন দিতে পারবে এবং সেটা মনে রাখতে পারবে। আর জিকের জন্য আমি বললাম লুসেন্ট, আরিহান্ত বা মনোহর পান্ডের কনসাইজ নোট, যেটাতে প্রত্যেকটা সাবজেক্টই থাকে, দেখবে এরকম পাওয়া যাচ্ছে, বাংলা ইংলিশ দুটো এতেই পাওয়া যায়। কেউ যদি হিন্দিতে কিনতে চাও সেটাও পেয়ে যাবে, সরি। আচ্ছা, অবশেষে বলি টার্গেট স্কোর কী হওয়া উচিত। দেখো, এটা তো খুবই ভেগ কনসেপ্ট। 2019-এ যেরকম কোশ্চেন লেভেল ছিল, আমি সেই বেসিসেই বলছি। এবার যদি কোশ্চেন আরও টাফ হয় বা আরও ইজি হয়, তাহলে সেখানে কিন্তু একটু চেঞ্জ হবে, ভেরিয়েশান আসবে। তো মোটামুটি 2019-এর মতো যদি প্যাটার্ন হয়, তাহলে ধরতে পারো ম্যাথে মোটামুটি 30-এর মধ্যে তোমাকে 28, রিজনিংয়ে 27,
এটা কিন্তু অ্যাচিভেবল, এটা তুমি প্রিভিয়াস ইয়ার করলে তুমি আরামসে 30-এর কাছেই পাবে। জিকেতে কিন্তু 30 পাওয়াটা একটু চ্যালেঞ্জিং, এখানে তোমাকে ডেফিনেটলি হার্ডওয়ার্ক করতে হবে। যে সিলেবাসগুলো দিয়েছি ওই জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা তোমাকে ইম্পর্টেন্স জায়গা কিন্তু বেছে বেছে পড়তে হবে। তুমি যদি সিলেবাসটা মোটামুটি একটা উপর থেকেও কভার করো তাহলে কিন্তু তুমি 30 স্কোর করার জায়গায় চলে আসবে। আমি কিন্তু এভাবেই করেছিলাম। আর তো এখানে এটা কিছু ইম্পসিবল ব্যাপার না, অনেকেই পায়। আর সিবিটি 2তে কিন্তু কোশ্চেনের একটু টাফনেসটা চলে আসে, সেখানে রিজনিংয়ে কিন্তু একটু পাজেল ধরনের কোশ্চেনগুলো বেশি থাকে, পাজেল সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন আসে। তো রিজনিংয়ে সেখানে 30, ম্যাথে 30, আর জিকে সিএতে 50-এ 35, টোটাল 120-তে 90 থেকে 95, বা তোমাকে 85+ রাখতে হবে ইউআরে, কিন্তু এবার কম্পিটিশান অনেক বেশি প্লাস ভ্যাকেন্সি কম আছে, ঠিক আছে। আর যদি কেউ মনে করো যে আমার জিকে খুব দুর্বল, আমি সেখানে ম্যাথ জিআইতে 70-এ 65+ তুলবো, তাহলে তোমার যেখানে স্ট্রেংথ সেই হিসাবে তুমি অ্যানালিসিস করবে, সেই হিসাবে তুমি এফোর্ট দেবে। আচ্ছা, যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদের জন্য একটা ডেফিনেটলি বোনাস টিপস আছে। দেখো, আমরা কিন্তু কলেজ বা স্কুলে পড়ি না যে আমাদের গতানুগতিক অন্ধের মতো পড়ে যাব, আমরা কী আসছে না অত জানার দরকার নেই। আমার মনে হয় আমরা কম্পিটিটিভ এক্সামে পড়ছি, সেখানে কিন্তু তোমাকে এগোতে হলে অন্য কাউকে পেছনে ফেলতে হবে, আর পেছনে এভাবেই ফেলবে যে এমন কিছু সে করছে না, তোমাকে করতে হবে। আর তার জন্য সবসময় রিভার্স ইঞ্জিনিয়ারিং কাজে লাগাও। রিভার্স ইঞ্জিনিয়ারিং কথাটা অর্থ হচ্ছে যে আমার যেটা দরকার হচ্ছে আমি সেইখান থেকে ঘুরে এসে আমি সেটা এফর্ট দেবো। সাপোজ আমি প্রিভিয়াস ইয়ার কেন করতে বলছি তোমাকে, কারণ প্রিভিয়াস ইয়ার করলে তোমাকে এক্সামিনার বা এক্সাম যে বোর্ড সেটা কী চায় সেখানে তুমি বুঝতে পারবে, সেই হিসাবে তোমার পড়াটাকে চ্যানেলাইজ করতে পারবে। তো এটা বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য সবসময় যেমন যেমন অপশান থেকে কোশ্চেন সলভ করা, অনেক সময় কিন্তু তুমি কোশ্চেনের অ্যান্সার জানবে না, কিন্তু অপশান এলিমিনেট করে তুমি কিন্তু কোশ্চেনের অ্যান্সার বের করতে পারবে। এটাও এক প্রকারের রিভার্স ইঞ্জিনিয়ারিং। তো তোমাকে চেষ্টা করতে হবে, আমার হাতে খুব অল্প সময়, রিসোর্সও কম, আমাকে ওই রিসোর্সটার বেস্ট ইউজ কীভাবে করতে হবে, এই সময়টার বেস্ট ইউজ কীভাবে করতে হবে, আর তার জন্য তোমার দরকার রিভার্স ইঞ্জিনিয়ারিং বা পেছন থেকে ঘুরে দেখা যে কী আমার জন্য সবথেকে বেশি ইউজফুল হবে বা আউটপুট আমি সবথেকে ভালো পাবো। আচ্ছা, রিসোর্স খুবই লিমিটেড রাখো, আমি বলবো না মোটা মোটা বই কিনে নিয়ে আসো। যদি তুমি মনে করো যে একটা বই নিয়ে আসো, যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের বই নাও, সেটাকেই সলভ করো, আগে সেই বইটা কমপ্লিট করো, তারপর অন্য বই নিয়ে আসবে। এরকম অনেকেই আছে, আমি দেখেছি আমার প্রিপারেশনের সময়, যে তারা বইয়ের পর বই কিনে যাচ্ছে কিন্তু কোনো বইটা ঠিক করে পড়েনি। এতে কিন্তু কিচ্ছু লাভ নেই, তোমার মনের শান্তি হতে পারে বাট কিচ্ছু লাভ নেই। তার থেকে তুমি প্রিন্ট আউট করো, একটা পাতলা কনসাইজ নোট পড়ো, সেখানেই কন্টিনিউয়াস রিভিশন দাও, তাতে কিন্তু অনেক বেশি রেজাল্ট পাবে। তো চেষ্টা করো রিসোর্স লিমিটেড রাখার, আর যেটাই আছে সেটা পড়ার। আর সব থেকে শেষে যেটা ইম্পর্টেন্ট, যে বি অনেস্ট টু ইয়ারসেলফ অ্যান্ড বি ডিসিপ্লিনড। তুমি দিনে 30 মিনিট হলেও কন্টিনিউটি রাখো, পড়াশুনো করো। আর সাপোজ তুমি যদি মনে করো কোনো দিন আমি পড়তে পারিনি, ঠিক আছে, নিজেকে বলো যে হ্যাঁ পড়তে পারিনি, বা নেক্সট দিন আমি সেটা এফোর্ট দিয়ে যে আমার ড্রব্যাকটা থেকে গেছে সেটাকে আমি ওভারকাম করব। তো দিনে 4 থেকে 5 ঘন্টা যদি মানে মনোযোগ সহকারে পড়ে, তার এনটিপিসি শিওর সিলেকশান হবে, আমি এতটা বলতে পারি। সারাদিন বই নিয়ে বসে থাকার দরকার নেই, এখানে কোনো রিসার্চ পেপার সাবমিট করতে হবে না, কোনো পাণ্ডিত্য দরকার নেই, জাস্ট তোমাকে ওভারঅল একটা প্রত্যেকটা সাবজেক্টের আইডিয়া রাখতে হবে। জিনিসটাকে খুব সিম্পলভাবে নাও, সেইভাবে অ্যাপ্রোচ নাও, দেখবে তোমার রেজাল্ট পাবে। তুমি যদি পলিটির বই কিনে নিয়ে এসে, ইকোনমির বই কিনে নিয়ে এসে ভাবো যে আমি শেষ করব তারপরে আমি মক টেস্ট দেবো, তাহলে রেজাল্ট আসবে না। এটা ফ্র্যাঙ্ক কথা, আমি কিন্তু পরিষ্কার কথা বলি, সেজন্য হয়তো আমার ভিডিওতে ভিউ হয় না, বা আমি খুব বেশি সেরকম দেখাতে পারি না। তো আমি এই জন্যই বলছি, যেটা দরকার সেটাতে থাকো, সেটাতেই ফোকাস রাখো, দেখবে রেজাল্ট পাবে। আমি আমি এইভাবে রেজাল্ট পেয়েছি, তোমরা ফলো করলে তোমরাও পাবে, এই আশা রাখছি। তো তোমরা সবাই পরীক্ষাটার জন্য বেস্ট এফোর্ট দেওয়া, 4 মাস আছে, খুব ভালো সুযোগ,
ভ্যাকেন্সি বাড়বে, ভ্যাকেন্সি নিয়ে টেনশান নিও না, বাস তুমি তোমার কাজ করে যাও। স্ট্র্যাটেজি ভিডিও বা এই ধরনের মোটিভেশনাল ভিডিওর পেছনে বেশি আর ছুটবে না। কন্টিনিউয়াস যেটা দেখে নিয়েছো সেটাই তোমার মনে যেটা হয়েছে যে হ্যাঁ এটা করলে মোর দেন সাফিসিয়েন্ট, সেটা সলভ করো, সেটা শেষ করো। সেটা করলেই তুমি দেখবে সিলেকশানে অনেক কাছে পৌঁছে যাবে। যাই হোক, আর কথা বাড়াবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তার জন্য আমি সত্যি দুঃখিত। তোমরা ভালো থেকো। উপকার পেলে অবশ্যই একটা লাইক দিও, মানে খারাপ লাগলে ডিসলাইক দাও, আর ভালো লাগলে লাইক দিও, বাট কিছু না বললে সেখানে আমার মনে হয় কোথাও একটা আমিও উৎসাহ পাই না। যাই হোক, তোমরা কমেন্ট সেকশানে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর এখন প্রেজেন্টলি নিজেকে একবার অ্যানালিসিস করো, বা একবার তোমাকে অ্যানালাইজ করো যে তুমি কোন জায়গায় আছো। তার জন্য কী করবে, একটা ফুল মক দিয়ে দাও, যে কোনো টেক্সট বুক, অলিভ বোর্ড, যে কোনো একটা প্ল্যাটফর্মে ফুল মক দাও, কত পেয়েছো সেটা খাতায় লেখো, উইথ অ্যাকুরেসি অ্যাটেম্প্ট, আর কত পার্সেন্টাইল হয়েছে। আর যে জিনিসগুলো বললাম সেটা ফলো করো 2 মাস, তারপরে আবার কন্টিনিউয়াস ডেলি মক দিতে থাকো। আমার মনে হয় তুমি আজকে যে পার্সেন্টাইলটা নিয়ে প্রিপারেশান শুরু করেছো, তুমি যদি নিজেকে এইভাবে তোমার উইকনেসটা লিখে সেখানে যদি কাজ করো, ডেফিনেটলি তুমি হেল্প পাবে। তো আজকে এখানে রাখছি, সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।